এখন দেখবেন চ্যানেল আই সংবাদ। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। সংবাদ কক্ষে আপনাদের সাথে আছি আমি প্রিয়াঙ্কা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে প্রধান উপদেষ্টার যোগদান, বিশ্ব বাণিজ্য সংস্থা প্রধানের সঙ্গে বৈঠকে এলডিসি থেকে বাংলাদেশের নির্বিঘ্ন উত্তরণের সমর্থনের আহ্বান। ভারতের সাথে বোঝাপড়ায় বিএনপি ক্ষমতায় যাওয়ার রাজনীতি করছে বলে এনসিপির অভিযোগ, আওয়ামী লীগ থেকে সরে আসার আহ্বান। কলকাতার পত্রিকায় মির্জা ফখরুলের সাক্ষাৎকার নিয়ে রাজনৈতিক অঙ্গনে তোলপাড়, ভুলভাবে উপস্থাপন হয়েছে বলে বিএনপির মন্তব্য। এবং সবুজে সাজায় বাংলাদেশ স্লোগানে রংপুরে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ পরিবেশগত সংকট মোকাবেলায় সহায়ক হবে বলে বিশিষ্টজনদের প্রত্যাশা। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে। নিউ ইয়র্ক সফরের দ্বিতীয় দিন জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। সাধারণ অধিবেশনের ফাঁকে এক বৈঠকে এলডিসি থেকে বাংলাদেশের নির্বিঘ্নে উত্তরণে বিশ্ব বাণিজ্য সংস্থার পূর্ণ সমর্থন চেয়েছেন প্রধান উপদেষ্টা। এছাড়া বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা। মোস্তফা মল্লিকের রিপোর্ট। নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে সাধারণ পরিষদের অধিবেশনে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে ছিলেন জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাইজুল কবির খান, পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন ও আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। জাতিসংঘ সদর দপ্তরে জ্যেষ্ঠ বিশ্ব নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধান উপদেষ্টা। অধিবেশনের ফাঁকে ডব্লিউটিওর মহাপরিচালক ডক্টর নগুজি অকোনজি ইউএলআর সঙ্গে বৈঠক করেন তিনি। বাংলাদেশ যাতে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের পথে কোনো প্রতিবন্ধকতার মুখে না পড়ে সেজন্য বিশ্ব বাণিজ্য সংস্থার পূর্ণ সমর্থন চেয়েছেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, এলডিসি থেকে উত্তরণের পর অনেক দেশ বাণিজ্য সুবিধা হারানোর কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। বাংলাদেশ যেন এমন সমস্যার মুখে না পড়ে সেজন্য ডব্লিউটিওর কার্যকর উদ্যোগ নেয়ার আহ্বান জানিয়েছেন তিনি। বাংলাদেশকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন ডব্লিউটিও প্রধান উপদেষ্টা অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের সঙ্গেও সাক্ষাৎ করেছেন। তাদের সংক্ষিপ্ত কথোপকথনে অন্তর্বর্তীকালীন সরকারের গৃহীত সংস্কার, ফেব্রুয়ারিতে বাংলাদেশের সাধারণ নির্বাচন এবং অস্ট্রেলিয়ায় ক্রমবর্ধমান বাংলাদেশি প্রবাসী সহ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। অধ্যাপক ইউনূস জানান, ফেব্রুয়ারির প্রথম দিকে নির্ধারিত সময়ের মধ্যেই দেশের ইতিহাসে সবচেয়ে স্বচ্ছ এবং বিশ্বাসযোগ্য নির্বাচন হবে। প্রধান উপদেষ্টার সাক্ষাৎ হয়েছে নেদারল্যান্ডসের রানী ম্যাক্সিমার সঙ্গে। মাতৃ স্বাস্থ্যসেবার জন্য বিশেষ করে গর্ভাবস্থায় নারীদের ঋণ দেওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরেন প্রধান উপদেষ্টা। তিনি গ্রামীণ নারীদের জন্য ডিজিটাল স্বাস্থ্যসেবার প্রয়োজনীয়তার কথা বলেন। প্রধান উপদেষ্টা গ্লোবাল এডুকেশন ডিনারে অংশ নিয়ে পরিবর্তনশীল পৃথিবীতে সবাইকে শিক্ষার পক্ষে প্রচার চালানোর আহ্বান জানান। অনুষ্ঠানে সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে বিশেষ অবদানের জন্য প্রধান উপদেষ্টাকে বিগ চেঞ্জ অ্যাওয়ার্ডে ভূষিত করা হয়। জাতিসংঘের গ্লোবাল এডুকেশনের বিশেষ দূত এবং যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন সহ শীর্ষ নেতারা অনুষ্ঠানে ছিলেন।
বিশ্ব অর্থনৈতিক ফোরামের একটি অনুষ্ঠানেও যোগ দেন প্রধান উপদেষ্টা। অনুষ্ঠানে সামাজিক উদ্ভাবনের মাধ্যমে অর্থায়নের উপর জোর দেন তিনি। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, ভারতের সাথে বোঝাপড়া করে বিএনপি ক্ষমতায় যাওয়ার যে রাজনীতি করছে তা জনগণ মেনে নেবে না। আওয়ামী লীগ ও তাদের দোসরদের সাথে মিলেমিশে চলার রাজনীতি থেকেও বিএনপিকে সরে আসার আহ্বান জানিয়েছেন এনসিপির মুখ্য সমন্বয়কারী নাসিরউদ্দিন পাটোয়ারি। পরাগ আজিমের রিপোর্ট। যুক্তরাষ্ট্রে এনসিপির সদস্য সচিব আখতার হোসেনকে হেনস্থার প্রতিবাদে বিকেলে শাহবাগে বিক্ষোভ সমাবেশ করে দলটি। ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার ব্যবস্থা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান নেতাকর্মীরা। সমাবেশের পর শাহবাগ থেকে বাংলা মোটর পর্যন্ত বিক্ষোভ মিছিল করে এনসিপি। এরপর দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আবার সমাবেশ করেন তারা। অতি দ্রুত গতিতে সিভিল সার্ভিস থেকে, সেনাবাহিনী থেকে, বিভিন্ন রাষ্ট্রের অঙ্গ প্রতিষ্ঠান যারা রয়েছে, অতীব সত্তর আওয়ামী লীগের যে গুন্ডা বাহিনী রয়েছে তাদেরকে দ্রুত গতিতে অপসারণ করতে হবে। বিএনপিকে হুঁশিয়ারি ফিরতে আসতে আমরা আহ্বান জানাচ্ছি। ভারতের পক্ষে যাবেন না। বর্তমানে জাতীয় পার্টি, আওয়ামী লীগ, বিএনপি, আর্মি, কতিপয় কর্মকর্তা বিভিন্ন এম্বাসির চোখ সাথে এবং ইন্ডিয়ান এম্বাসি এক অক্ষ শক্তিতে তারা অবস্থান করছে। এনসিপি নেতারা বলেন, বাংলাদেশে ফ্যাসিবাদের দোসরদেরও বিচারের আওতায় আনতে হবে। আমরা আগামীর বাংলাদেশে যে কোনো পর্বে রিফাইন্ড আওয়ামী লীগ এই বাংলাদেশে আমরা আশ্রয় পেতে দিব না। জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে। আমরা তাদের কাছে জানতে চাই, তারা ক্ষমতায় আসার জন্য জনগণের আস্থা যখন প্রতিনিয়ত হারাতে বসেছে, তখন কি আবার তারা ভারতের সাথে নেগোসিয়েশন করে, তাদেরকে খুশি করে, আওয়ামী লীগকে পিঠ চাপড়ে জাতীয় পার্টির সাথে নেগোসিয়েশন করে তারা কি এই বাংলাদেশে নতুন করে ক্ষমতায় আসতে চায় কিনা? তার বক্তৃতার পরই সমাবেশের সমাপ্তি ঘোষণা করা হয়। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। ভারতের কলকাতার বাংলা দৈনিক এই সময় পত্রিকায় সম্প্রতি সাক্ষাৎকার দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখানে তিনি বাংলাদেশের রাজনীতি, আগামী নির্বাচন ও ভারতের সঙ্গে সম্পর্ক সহ নানা বিষয়ে কথা বলেছেন। সাক্ষাৎকারে বিভিন্ন বক্তব্য নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, এনসিপি এবং তাদের সমমনারা। তবে বিএনপি বলছে সাক্ষাৎকারটি ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। আক্তার হোসেনের রিপোর্ট। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি সাক্ষাৎকার সোমবার প্রকাশ করে পশ্চিমবঙ্গের দৈনিক এই সময়। সাংবাদিক অনমিত্র চট্টোপাধ্যায়কে তিনি এই সাক্ষাৎকার দেন। মির্জা ফখরুলের বক্তব্য হিসেবে সংবাদপত্রটি উল্লেখ করে, আগামী নির্বাচন সামনে রেখে বিএনপির সঙ্গে আসন ভাগাভাগিতে বনিবনা না হওয়ায় চাপ সৃষ্টির কৌশল হিসেবে জামায়াতে ইসলামী পিআর ইস্যু সামনে এনেছে। এছাড়া আওয়ামী লীগ ও জাতীয় পার্টি সহ বিভিন্ন দলের নির্বাচনে অংশ নেওয়া বিষয়ে বিএনপি মহাসচিব ইতিবাচক মনোভাব দেখান বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। মির্জা ফখরুলের বক্তব্যকে অসত্য ও প্রতিহিংসাপরায়ণ বলে মন্তব্য করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সংবাদ বিজ্ঞপ্তিতে দলের সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার দাবি করেন, ওই বক্তব্যের সঙ্গে সত্য ও শিষ্টাচারের কোনো মিল নেই। বক্তব্যের পক্ষে প্রমাণ উপস্থাপনের আহ্বান জানান তিনি। তবে দলের আমির ডাক্তার শফিকুর রহমান তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে সবাইকে ধৈর্য ধরা এবং সংযত আচরণ করার আহ্বান জানিয়েছেন। তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, যারা আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করবে জনগণ তাদের রুখে দেবে। তিনি বলেন, বিএনপিকে আওয়ামী পুনর্বাসনের রাজনীতি থেকে সরে এসে বাংলাদেশ পুনর্গঠনের রাজনীতি করতে হবে। আওয়ামী লীগকে পুনর্বাসন করার রাজনীতি এখন বিএনপি গ্রহণ করে থাকে, তাহলে সেই রাজনীতি বিএনপির জন্য কাল হয়ে দাঁড়াবে। বিএনপি যাতে ভুল রাজনীতি না করে সেজন্য বিএনপির প্রতি আমাদের আহ্বান থাকবে। তবে বিএনপি মহাসচিবের দেওয়া সাক্ষাৎকারটি ভুলভাবে উপস্থাপিত হয়েছে বলে মন্তব্য করেছে বিএনপি। দলের মিডিয়া সেল বিবৃতিতে জানিয়েছে, ভারতের দৈনিক পত্রিকা এই সময়ে প্রকাশিত সাক্ষাৎকারে যে বক্তব্য উল্লেখ করা হয়েছে তা তিনি বলেননি। আক্তার হোসেন, চ্যানেল আই, ঢাকা। জাতিসংঘ সাধারণ অধিবেশনের সাইডলাইনে বিশ্ব অর্থনীতি, জ্বালানি ও মানবাধিকার সহ বিভিন্ন বিষয়ে প্রধান উপদেষ্টা একাধিক বৈঠক করেছেন। তার কর্মসূচি নিয়ে ব্রিফিংয়ে বিস্তারিত তুলে ধরেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
নিউ ইয়র্ক থেকে রাশেদ আহমেদকে সঙ্গে নিয়ে আরও জানাচ্ছেন আদিত্য শাহীন। আজ উচ্চ পর্যায়ের অধিবেশনের শুরুর দিনে উপস্থিত ছিলেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস। তার সঙ্গে ছিলেন জ্বালানি উপদেষ্টা ফজলুল কবির খান, পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এবং আইন উপদেষ্টা আসিফ নজরুল। দিনের অধিবেশনের সর্বোচ্চ গুরুত্বের কথা তুলে ধরেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। প্রফেসর ইউনুস তার সারা জীবনই মাইক্রো ক্রেডিট নিয়ে কাজ করেছেন, সোশ্যাল বিজনেস নিয়ে কাজ করেছেন। উনি মিটিংয়ে জানিয়েছেন যে কিভাবে বাংলাদেশের ফিনান্সিয়াল ইনক্লুশন বাড়ানোর জন্য এই গভর্নমেন্ট কী কী কাজ করছে এবং সামনে আরও কী কী পদক্ষেপ নেবে সে বিষয়ে আলাপ হয়েছে। ব্রিফিংয়ে প্রেস সচিব শফিকুল আলম জুলাই আন্দোলনের অংশীজনদের গুরুত্ব তুলে ধরেন। একই সঙ্গে তারা নিউ ইয়র্কে অপ্রীতিকর পরিস্থিতির মুখোমুখি হওয়ার প্রসঙ্গে ব্যক্ত করেন সরকারের অবস্থানের কথা। তাদের 5 জনই আমাদের সাথে আসার কথা ছিল এবং সেইখান থেকে আমরা ঢাকার থেকে ওই বিষয়ে আমরা প্রিপারেশন নিয়েছি এবং সেই অনুযায়ী যথাযথ কর্তৃপক্ষের কাছে তাদের লিস্টও গিয়েছে এবং সেই অনুযায়ী তারা নেমে আমাদের সাথে যেই কনভয় সেই কনভয় নিয়ে আসবেন। ওনারা আধা ঘন্টা ওইখানে বসেও ছিলেন, কিন্তু একটা ভিসা সংক্রান্ত একটা জটিলতার কারণে ওই দিক দিয়ে আসছে। ফলে যেটা হয়েছে যে ওই দিকে আমাদের প্রিপারেশনটা হতে ছিল না। আর আওয়ামী লীগের লোকরা যে এরকম করবে সেটা অবশ্যই আমাদের তরফ থেকে বলা হয়েছিল, কিন্তু কমিউনিকেশন কিছু গ্যাপ হয়েছে, এগুলো নিয়ে আমরা দেখছি। তবে এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় ও নিউ ইয়র্কে দায়িত্বরতদের যথাযথভাবে জানানো হয়েছে বলে জানান তিনি। গভর্নমেন্ট কি কাজ করেছে ইকোনমিকে আবার সেই আগের জায়গায় নিয়ে আসার জন্য, সেই জিনিসগুলো মেসেজগুলো দেওয়া। আর মূল মেসেজ হচ্ছে যে আমরা 15 ফেব্রুয়ারির মধ্যে ফেব্রুয়ারির প্রথমার্ধে ইলেকশন করতে যাচ্ছি এবং এটা একটা ফ্রি, ফেয়ার, পিসফুল, ক্রেডিবল এবং খুবই উৎসবমুখর একটা ইলেকশন হবে এবং সেটার বিষয়ে পুরো বিশ্ববাসীকে জানানো। ব্রিফিংয়ে আগামী 26 সেপ্টেম্বর প্রধান উপদেষ্টার ভাষণের সম্ভাব্য গুরুত্বপূর্ণ দিকগুলো সাংবাদিকদের জানান প্রেস সচিব। দ্বিতীয় দিনের ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব এবারের অধিবেশনের আন্তর্জাতিক গুরুত্ব তুলে ধরার পাশাপাশি জুলাই আন্দোলনের অংশীজনেরা নিউ ইয়র্কে যেভাবে নিগৃহীত হয়েছেন সে বিষয়টি সর্বোচ্চ আমলে নেওয়ার কথা উল্লেখ করেছেন। তার পাশাপাশি সরকারিভাবে এখানে যে দায়িত্বে অবহেলা ছিল সে বিষয়টিও সবার সামনে স্পষ্ট করেছেন। আদিত্য শাহীন, চ্যানেল আই, নিউ ইয়র্ক। ভাঙন রোধ সহ নদী তীরের এলাকার পরিবেশের টেকসই উন্নয়নে বৃক্ষরোপণের বিকল্প নেই বলেছেন পরিবেশবাদীরা। বিশিষ্টজনেরা বলেছেন, সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে রংপুরের তিস্তা তীরবর্তী অঞ্চলে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষায়ন কর্মসূচি পরিবেশগত সংকট মোকাবেলায় সহায়ক হবে। মোবাইল নেটওয়ার্ক অপারেটর বাংলালিংকের সহায়তায় প্রত্যন্ত অঞ্চল সবুজ বেষ্টনী গড়ে নতুন প্রজন্মের মাঝে বিতরণ করা হয় দেশীয় নানা জাতের গাছের চারা। মেরিনা লাভলির তথ্য, এহসানুল হক সুমনের ভিডিও চিত্রে আফরোজাহাসের রিপোর্ট। বন্যা ও নদী ভাঙন সহ নানা প্রাকৃতিক দুর্যোগের কষাঘাতে জর্জরিত রংপুরের নদী তীরের বাসিন্দারা। প্রতি বছরই বাস্তুচ্যুত হচ্ছেন অসংখ্য মানুষ, হুমকিতে জীববৈচিত্র্য। পরিস্থিতির উত্তরণে প্রাকৃতিক সুরক্ষা বলয় তৈরিতে বাংলালিংকের সাথে নিয়ে রংপুরের গঙ্গাচড়ার মহিপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয় ও তিস্তা সেতু রক্ষা বাঁধে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষায়ন। সবুজে সাজাই বাংলাদেশ এই প্রতিপাদ্যে রংপুরে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। আমরা এই যে বৃক্ষরোপণ করছি, এই যে গাছ বড় হচ্ছে এবং এই যে সবুজের সমারোহ ঘটছে, এই সবুজ কিন্তু আমাদের মানসিক প্রশান্তি দিচ্ছে, সবুজ আমাদের স্বাস্থ্য ভালো রাখছে। সবুজের ভেতরে যখন আমরা চলাফেরা করি আমাদের শরীরের নানা অঙ্গ প্রত্যঙ্গ কিন্তু ভালো থাকে। আসুন বাংলাদেশের সমস্ত আনাচে কানাচে যত জায়গা আছে, পতিত জমি আছে, সেখানে বৃক্ষরোপণ করি এবং সবুজে বাংলাদেশটাকে ছেয়ে ফেলি। সবুজ উৎসবে পরিবেশ সুরক্ষার প্রত্যয় শিক্ষার্থী ও পরিবেশ কর্মীদের। গাছ আমাদের অক্সিজেন দেয়, এটা রোপণ করব এবং রক্ষণাবেক্ষণ করব। আমাদেরও প্রয়োজন গাছকে সুন্দরভাবে আগলে রাখার। একমাত্র গাছই হলো সুন্দর প্রকৃতিকে সাজানোর জন্য। এরকম অনুষ্ঠান প্রতি বছর হলে এই এলাকা গাছে ছেয়ে যাবে, গাছগুলো সুন্দরভাবে লাগানো হবে এবং এটার পরিচর্যা সুন্দরভাবে হবে। সুধীজনরা বলছেন, নতুন প্রজন্মের কার্যকর অংশগ্রহণে গতিশীলতা আসবে সবুজায়নে। আমাদের এই তিস্তা নদী যদি আমরা প্রকৃতিভাবে যদি আমরা সাজাতে চাই, প্রতিটা জায়গায় আমাদের
গাছ লাগাতে হবে। প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন যে কাজটা করছে এই মহৎ উদ্যোগের সাথে বাংলালিংক যে অ্যাসোসিয়েটেড হতে পারছে, এটা খুবই ভালো একটা উদ্যোগ। আমরা সবসময় এই ধরনের উদ্যোগকে সবসময় স্বাগত জানাই এবং এর মাধ্যমে আমরা বাংলাদেশকে সবুজে গড়তে চাচ্ছি। অন্যান্য জায়গার মতো রংপুরেও এই বৃক্ষরোপণে আমরা নিজেদেরকে নিবেদিত করতে পেরেছি। ভবিষ্যতের বাসযোগ্য ধরিত্রী বিনির্মাণে শুধু বৃক্ষরোপণই নয়, সচেতনতা ও পরিবেশ বান্ধব উন্নয়নের তাগিদ পরিবেশবাদীদের। আফরোজা হাসি, চ্যানেল আই। নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে ভাষণে গাজায় অবিলম্বে যুদ্ধবন্ধের আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তিনি বলেছেন, ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়া মানে হলো হামাসকে পুরস্কৃত করা। এদিকে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিল ফ্রান্স সহ আরও কয়েকটি দেশ। এতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী ৫ সদস্যের মধ্যে ৪টির কাছ থেকেই ফিলিস্তিন স্বীকৃতি পেল। একমাত্র যুক্তরাষ্ট্র স্বীকৃতি দিতে অস্বীকৃতি জানাচ্ছে। অন্যদিকে ইতালি জানিয়েছে, হামাসকে ক্ষমতা থেকে সরানো ও জিম্মিদের মুক্তির পরই তারা ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে। বিশ্বের ১৫৭টি দেশ ইতিমধ্যেই ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে। All I got from the United Nations was an escalator that on the way up stopped right in the middle. If the First Lady wasn't in great shape, she would have fallen, but she's in great shape. And then a teleprompter that didn't work. These are the two things I got from the United Nations, a bad escalator and a bad teleprompter. I didn't think of it at the time because I was too busy working to save millions of lives. That is the saving and stopping of these wars. But later I realized that the United Nations wasn't there for us. They weren't there. দর্শক, এবারে এশিয়া কাপ টি-20 ক্রিকেট প্রসঙ্গ। বিরতির পর ব্যবসা বাণিজ্য এবং শিল্প খাতে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে 5 ব্যক্তি এবং প্রতিষ্ঠানকে সম্মাননা দিয়েছে ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার। আন্তর্জাতিক কুরিয়ার সেবা প্রতিষ্ঠান DHL এর সৌজন্যে 23তম আয়োজনে আজীবন সম্মাননা পেয়েছেন এসিআই গ্রুপের প্রতিষ্ঠাতা আনিসউদ্দৌলা। সেরা আর্থিক প্রতিষ্ঠানের স্বীকৃতি পেয়েছে সিটি ব্যাংক। বছরের সেরা কর্পোরেট প্রতিষ্ঠান হয়েছে ওয়ালটন গ্রুপ। বিজনেস পার্সন অব দ্য ইয়ার সম্মাননা পেয়েছেন প্রাণ গ্রুপের চেয়ারম্যান এবং সিইও আহসান খান চৌধুরী। ব্যবসায় অনন্য নারী উদ্যোক্তার স্বীকৃতি পেয়েছেন এভিয়েশন খাতের সাদিয়া হক। রেডিসন ব্লু ওয়াটার গার্ডেনে হোটেলে অর্থ উপদেষ্টা সম্মাননা তুলে দেন। We do believe in private sector-led development. Gone are those days, big government corporations became state-owned enterprises, and I think it's the business people who have done excellent, and they'll have to contribute. Is that we distinguish between honest businessmen and dishonest businessmen. That is the first distinction we must make. And having made that distinction, we must extend all support to that group of business leaders who have done it through honesty. নিউ ইয়র্কের প্রধান উপদেষ্টার সফর সঙ্গী রাজনৈতিক নেতাদের উপর হামলা ও হেনস্থার ঘটনায় প্রবাসী বাংলাদেশিদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তারা বলেছেন, এমন ঘটনা অনাকাঙ্ক্ষিত। এতে বিদেশের মাটিতে বাংলাদেশের মানুষের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ণ হয়েছে বলে মন্তব্য করেছেন তারা। রাজনীতিবিদ সহ সবার প্রতি সংযত আচরণের আহ্বান জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। ঘটনাটা ঘটেছে, এটা অনাকাঙ্ক্ষিত। আপনারা আপনার অধিকার জানুন। এই দেশে আপনারা আইন কখনো হাতে তুলবেন না। যেই দল মত বিশ্বাস করেন না কেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি ফিরিয়ে আনতে হবে। আমি যদি আমার দেশের রাষ্ট্রপ্রধানকে সম্মান না করতে পারি, তাহলে আমি আমাকে সম্মান করতে পারি না। পলিটিক্যাল কনফ্লিক্ট অফ ওপিনিয়ন আমাদের ভিতরে থাকবে। তাই বলে আমি অকথ্য ভাষায় আমি আমার রাষ্ট্রপ্রধানকে গালাগালি করতে পারি না, রাষ্ট্রপ্রধানকে সবার সঙ্গীকে আমরা গালাগালি করতে পারি।
ব্রিটেনের সামাজিক সংগঠন গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট কাউন্সিল ইন ইউকে প্রবাসীদের পাশাপাশি বিভিন্ন দেশেও সাহায্য সহযোগিতা করছে। রোববার বার্মিংহামের স্থানীয় ব্যাংকুয়েটিং হলে 11তম দ্বিবার্ষিক সম্মেলনে আগামী 2 বছরের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়। যুক্তরাজ্যের বার্মিংহাম থেকে শোরমান মিয়ার ক্যামেরায় আব্দুল আহাদ সুমনের রিপোর্ট। 1993 সাল থেকে গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট কাউন্সিল ইন ইউকে বাংলাদেশের বিভিন্ন জেলায় অসহায় মানুষের সাহায্য করে আসছে। সিডর, আইলার সহ বিভিন্ন দুর্যোগের পাশে দাঁড়িয়েছে সংগঠনটি। দ্বিবার্ষিক সম্মেলনে বিদায়ী নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। শুধু বৃহত্তর সিলেট নয়, কুমিল্লা, নোয়াখালী সহিত আমরা গত বছরের যে ডেভাস্টেটেড ফ্লাড কুমিল্লা এবং নোয়াখালী, সেখানেও আমরা অংশগ্রহণ করেছি। কর্নার অফ ইংল্যান্ড, ইউকে থেকে আজকে আসে এখানে একটা ফেস্টিভ্যালের মতন হয়ে যাচ্ছে এবং আমরা আজকে আমার বিদায়ী আসার জেনারেল সেক্রেটারি 2 টার্ম পরে বিদায় নিচ্ছি, বাট গ্রেটার সিলেট ছাড়বো না, গ্রেটার সিলেটের সাথে থাকবো। জেএসসির 12টি রিজিয়নের 20টি ব্রাঞ্চ থেকে 6 শতাধিক প্রতিনিধি সম্মেলনে অংশ নেন। কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় সালেহ আহমদকে সভাপতি, ফিরোজ খানকে সাধারণ সম্পাদক এবং আরজু মিয়া MBE-কে কোষাধ্যক্ষ করে আগামী 2 বছরের জন্য 35 সদস্যের কার্যকরী কমিটি ঘোষণা করেন নির্বাচন কমিশন। সবাইকে আবার ধন্যবাদ জানাচ্ছি আমাকে যে আপনাদের গুরু দায়িত্ব দিয়েছেন এবং আমি আপনাদের সবাইকে নিয়ে কাজ করব। আমাদের যত প্রজেক্টগুলো আছে সব প্রজেক্টগুলো ইনশাল্লাহ আমরা চালিয়ে যাব। উৎসবমুখর পরিবেশে দ্বিবার্ষিক সম্মেলনে বিভিন্ন বিষয়ে কথা বলেন প্রতিনিধিরা। এই গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট কাউন্সিলের যে প্রবাসীদের দাবি দাওয়া আদায়ে আরো বলিষ্ঠ ভূমিকা রাখবেন এই প্রত্যাশা ব্যক্ত করছি। আজকের বিজিএম সফল এবং সার্থক হয়েছে, এর জন্য আমি ধন্যবাদ জানাই। আয়োজনে বক্তব্য রাখেন সাবেক সভাপতি মনসুব আলী জেপি, মির্জা আসাব বেগ, কামরুল হাসান চুনু ও অন্যান্যরা। বার্মিংহাম থেকে আব্দুল আহাদ সুমন, চ্যানেল আই। এবারে কৃষি সংবাদ। দিনাজপুরে পুকুর পাড়ে পতিত অনাবাদি জমিতে বস্তায় উচ্চ মূল্যের বিষমুক্ত নিরাপদ সবজি চাষে ব্যাপক সাড়া পড়েছে। এ পদ্ধতিতে পরিবেশ বান্ধব ও উচ্চ মূল্যের লাভজনক সবজি চাষ করে দ্বিগুণ ফলন পাচ্ছেন কৃষক। পুকুরের পাড় ও মাচায় সবজি আর নিচে পানিতে মাছ চাষ হচ্ছে। বিস্তারিত শাহ আলম শাহির রিপোর্ট। দিনাজপুরের সদর উপজেলার উত্তরাইল ভালকপুর গ্রামে মোহাম্মদ মোস্তফা গোলাপ পুকুর পাড়ে বস্তায় নিরাপদ সবজি চাষ করছেন। এই পদ্ধতি তার কাছে একেবারে নতুন হলেও পরিবেশ বান্ধব ও উচ্চ মূল্য হওয়ায় এই সবজি চাষ জনপ্রিয় হয়ে উঠেছে। চাল কুমড়া আছে, মিষ্টি কুমড়া আছে, ঝিঙ্গা আছে, বটবটি আছে, করলা আছে, মিষ্টি কুমড়া আছে, লাউ আছে, সব মানে এই পুকুরের সাইডে যত আছে সব প্রকারের সবজি এই জায়গায় চাষ হয়। বস্তা লাগালে লাভ, এখানে পানি জমে না, আর এমনি লাগালে হয়তো পানি লাগিয়ে থাকে তখন গাছটা মারা যায়। এই জন্য ওরা বস্তা লাগাইছি, এখানে ধসিও যায় না, এখানে গাছও থাকে। পুকুর পাড়ে পতিত অনাবাদি জমিতে বস্তায় উচ্চ মূল্যের বিষমুক্ত নিরাপদ সবজি চাষে সহযোগিতা ও পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। এই জায়গাটা পড়ে থাকতো, এই জায়গার মধ্যে আমরা উৎপাদনশীলতা বৃদ্ধি করেছি। তার বিভিন্ন ধরনের মাছা জাতীয়, মাচায় লতা জাতীয় সবজিগুলো আমরা আবাদ করেছি এবং সাথে সাথে এখানে যে ফলের চারা রোপণ করা হয়েছে, এই ফলের চারায় রোপণের মাধ্যমে আমরা বস্তায় সবজি আবাদ করেছি। বস্তায় উচ্চ মূল্যের সবজি চাষ সহজলভ্য ও পরিবেশ বান্ধব। এই পদ্ধতি দেশের কৃষকদের জন্য একটি লাভজনক ও টেকসই জীবিকা হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। পুকুর পাড়ে এই পতিত জমিতে মোস্তফা বস্তায় সবজি চাষ করে ব্যাপক লাভবান হয়েছেন। তার এই সাফল্য এখন অনেকের অনুপ্রেরণা। সংশ্লিষ্ট বিভাগের সহযোগিতা অব্যাহত থাকলে এই পরিত্যক্ত পুকুর পাড়গুলোতে বস্তায় সবজি চাষ করে অনেক লাভবান হবেন এবং এই পদ্ধতি ছড়িয়ে পড়বে, এমনটাই মন্তব্য করছেন সংশ্লিষ্টরা। দিনাজপুর থেকে শাহ আলম শাহী, চ্যানেল আই। এবার প্রকৃতি সংবাদ। পানি বৃদ্ধি ও তীব্র ঢেউয়ে চাঁপাইনবাবগঞ্জের পদ্মাপাড়ের এলাকায় ভাঙন দেখা দিয়েছে। বিলীন হয়ে গেছে শত শত একর আবাদি জমি, ভিটা, গাছপালা ও বিভিন্ন সরকারি বেসরকারি স্থাপনা। আতঙ্কে দিন কাটাচ্ছেন পদ্মাপাড়ের হাজারো মানুষ। স্থানীয়রা বলছেন, ঘটনাস্থল পরিদর্শন করে পানি উন্নয়ন বোর্ড কার্যকর ব্যবস্থা নেয়নি। ভাঙন রোধে শিগগিরই স্থায়ী বাঁধ নির্মাণের আশ্বাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। চাঁপাইনবাবগঞ্জ থেকে আশরাফুল ইসলাম রঞ্জুর পাঠানো তথ্য, ভিডিও চিত্রে সৈয়দ মাদি ও অদিতের রিপোর্ট।
বর্ষা শেষ হলেও চাঁপাইনবাবগঞ্জে চলছে পদ্মা নদীর তাণ্ডব। ইতোমধ্যে জেলার 25 কিলোমিটার এলাকা জুড়ে চলছে ভাঙন। প্রতি বছরই এমন ভাঙাগড়ায় নিঃশেষ হন নদীপাড়ের মানুষ। ঘরবাড়ি হারিয়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন তারা। ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করে কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি পানি উন্নয়ন বোর্ড, দাবি স্থানীয়দের। ছেলে পিলে স্বামী সন্তান একটু অশান্তিতে বাস করি, জমি জায়গা সব নেমে গেছে, তার কোনো সাহায্য নাই। আমরা খুব ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছি। এই যে নদীর ধারে দেখতে পাচ্ছেন বাস করছি, খুব অসহায়। ভাঙন রোধ করতে দ্রুত আমরা সরকারের কাছে দাবি করছি। কার্যকর ব্যবস্থা না নেওয়া হলে পুরো এলাকা নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা করছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। বসত ভিটা সহ আবাদি জমি সম্পূর্ণ নদীগর্ভে বিলীন হয়ে গেলে মানুষ যে কোথায় যাবে তার কোনো প্রকারের ব্যবস্থা নাই। স্থায়ী বাঁধ নির্মাণের প্রস্তাবনা পরিকল্পনা কমিশনে পাঠানো হয়েছে, জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। 30টি প্যাকেজে প্রায় 9 কোটি টাকার মতো জিও ব্যাগ এবং জিও টিউব ডাম্পিং করে ভাঙন রোধ করার চেষ্টা করছি। পানি কমলে যদি আরো নতুন নতুন এলাকা ভাঙনের আওতায় চলে আসে, আমরা চেষ্টা করব সেই সমস্ত এলাকাও কাজ করে যাতে লোকজনের দুর্ভোগ কিছুটা লাঘব করা যায়। ভাঙন রোধে দ্রুত বাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয়রা। সৈয়দ মাদি হওয়াদিত, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। এবারে খেলার খবর। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে প্রধান উপদেষ্টার যোগদান, বিশ্ব বাণিজ্য সংস্থা প্রধানের সঙ্গে বৈঠকে এলডিসি থেকে বাংলাদেশের নির্বিঘ্ন উত্তরণের সমর্থনের আহ্বান। ভারতের সাথে বোঝাপড়ায় বিএনপি ক্ষমতায় যাওয়ার রাজনীতি করছে বলে এনসিপির অভিযোগ, আওয়ামী লীগ থেকে সরে আসার আহ্বান। কলকাতার পত্রিকায় মির্জা ফখরুলের সাক্ষাৎকার নিয়ে রাজনৈতিক অঙ্গনে তোলপাড়, ভুলভাবে উপস্থাপন করা হয়েছে বলে বিএনপির মন্তব্য। এবং সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে রংপুরে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ, পরিবেশগত সংকট মোকাবেলায় সহায়ক হবে বলে বিশিষ্টজনদের প্রত্যাশা। চ্যানেল আইয়ের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। দর্শক, এখনকার সংবাদ আয়োজন এই পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।